আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা জানি যে প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস সহকারী মুদ্রা কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা হয়ে গেছে। তো সেখানে কিছু কোশ্চেন ছিল, তার ভিতরে ম্যাথ একটা অংশ। ম্যাথে অনেকগুলো কোশ্চেন ছিল, আমি দেখছি। তো ম্যাথের কোশ্চেন গুলো অনেকে আমাকে বলে সমাধান করে দেওয়ার জন্য, এজন্য আমি আজকে আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে ম্যাথের সমাধান নিয়ে। তো সেখানে কোশ্চেন আমরা দেখছি যে 31 নম্বর কোশ্চেন ছিল, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে খরচ বৃদ্ধি পাবে না। যারা পরীক্ষা দিচ্ছে তারা আপনারা জানেন এই অঙ্কটা আপনাদের ছিল 31 নম্বর কোশ্চেন। তো এটার সমাধান যদি আমরা করি তাহলে আমরা এখানে বলা আছে যে তেলের মূল্য 25% বৃদ্ধি পাইছে, তাহলে আমরা কিন্তু একটা শর্টকাট নিয়ম জানি। এক্ষেত্রে যদি কোনো কিছুর ব্যবহার বৃদ্ধি পায় তাহলে ব্যবহার কত কমাতে হবে, এই ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি সবসময়ের জন্য, যে জাস্ট 100 গুণ আর বাই 100 প্লাস মাইনাস আর। কিন্তু এখানে যেহেতু আমাদের 25% বৃদ্ধি পায়, তাহলে আমরা অবশ্যই 100 প্লাস দেব। যদি কম হতো বা হ্রাস পাইতো তাহলে আমাদের এখানে 100 মাইনাস দিতাম আমরা, আর আর 100 সঙ্গে আর কে আমরা মাইনাস দিতাম, কিন্তু যেহেতু বৃদ্ধি পাইছে তাহলে আমরা প্লাস করব। তাহলে এখানে আমরা দেখি, তাহলে 100 গুণ বৃদ্ধি পাইছে 25%, অর্থাৎ 25, আর নিচে 100 যোগ ব্যবহার শতকরা কত কমাতে বৃদ্ধি পাইছে যেহেতু, তাহলে 100 যোগ 25 হবে। তাহলে সমান সমান 100 গুণ 25 বা 100, তাহলে 100 গুণ 25 বাই 100 যোগ 25 মানে 125। এই 25 দিয়ে আমি 125 টা কাটলে হচ্ছে 5, আর এই 5 দিয়ে যদি আমি আবার 100 রে কাটি তাহলে 5 20 100, অর্থাৎ এই কোশ্চেনের সমাধান আমাদের বের হচ্ছে 20%। এখানে কোশ্চেন হলো মূল্য বৃদ্ধি 25%, আর আমার তেলের ব্যবহার কমাতে হবে শতকরা কত পার্সেন্ট, শতকরা কত কমালে। তো আমার লাস্টে বের হয়েছে 20, তাহলে আমার ব্যবহার কমাতে হবে শতকরা 20%। এভাবে আমাদের এটা খুবই ইজি একটা অঙ্ক, জাস্ট সূত্রটা এরকম যে 100 গুণ আর বাই 100 প্লাস মাইনাস আর, যেহেতু বৃদ্ধি পাইছে তাহলে প্লাস। এভাবে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি খুব ইজি ভাবে। আমরা যদি এটা মনে রাখি তাহলে পরবর্তী পরীক্ষায় সব রকম কোশ্চেন এই অঙ্কের সব রকম যত রকম অঙ্ক থাকে এই রুলস এর আমরা করতে পারবো। আচ্ছা, আমাদের 32 নম্বরের ছিল যে কোনটা সঠিক বলে একটা কথা ছিল, কোনটি সঠিক। ঠিক আছে, এখানে আমরা দেখছিলাম যে সূত্রের ক্ষেত্রে কোনটা সঠিক। যেমন আমরা ছোটবেলা থেকে সবসময় ভাজ্য, ভাজক, ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ নিয়ে ছিল। যাই হোক, এটা আমরা ছোটবেলা থেকে সবসময়ের জন্য পড়ে আসছি যে ভাজ্য সমান ভাজ্য সমান ভাজক, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই সূত্রটা আমরা এমনি জানি মুখস্থ, যে সবসময়ের জন্য যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এক্ষেত্রে যদি আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে আমি মনে করো 5 দিয়ে 22 রে ভাগ করলাম, তাহলে 4 বাচ্চা 20, নিচে থাকতেছে 2। আচ্ছা, এটা হচ্ছে ভাজক, এটা ভাজ্য, এটা ভাগফল, আর এটা ভাগশেষ। আমি পুরা অপশন গুলো লিখলাম না, আমি জাস্ট সূত্রটা লিখলাম এখানে। দেখেন, এটা হচ্ছে ভাজ্য, ভাজ্য হচ্ছে 22, তাহলে হচ্ছে ভাজ্য। তাহলে ভাজক 5 গুণ ভাগফল 5 গুণ 4, অর্থাৎ 5 গুণ 4 সমান 20, আর যোগ ভাগশেষ, লাস্টের যোগ ভাগশেষ 20 সাথে আবার যদি আমি 2 যোগ করি তাহলে 22 হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি ভাজ্য পাচ্ছি কিভাবে, ভাজক গুণ ভাগফল, ভাজকের সাথে ভাগফলকে গুণ করতেছি আর লাস্টে যোগ করতেছি 2 ভাগশেষ, এটাকে ওর সাথে যোগ করে দিচ্ছি। তাহলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আচ্ছা, 33 নম্বর কোশ্চেনটা ছিল যে একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার হলে পরিসীমা কত। আচ্ছা, আমরা জানি যে বর্গক্ষেত্রের সবসময়ের জন্য দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, কিন্তু এটা কিন্তু একটা আয়তক্ষেত্র, আমরা দেখেই বুঝতে পারতেছি অর্থাৎ দৈর্ঘ্য বড় এবং প্রস্থ ছোট। তাহলে আমরা এখানে আঁকায়, যদি একটা আয়তক্ষেত্র আঁকায় তাহলে এরকম হবে। দৈর্ঘ্য দেওয়া আছে 80 মিটার, 80 80 মিটার না সেন্টিমিটার, 80 মিটার। আচ্ছা, 80 মিটার এখানে দেওয়া আছে, আর প্রস্থ হচ্ছে 60 মিটার। আচ্ছা, তাহলে আমরা বলছি যে পরিসীমা কত, তো আমরা পরিসীমা বের করবো। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান, আয়তক্ষেত্রের পরিসীমা সমান আমরা জানি 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা, তাহলে 2 ইনটু 80 যোগ 60। আচ্ছা, তাহলে 2 ইনটু 140,
তাহলে সমান সমান 140 গুণ 280। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সমান 280 মিটার বের হয়ে গেল। খুবই ইজি, জাস্ট এই সূত্রটা মনে রাখতে হবে। আর আমার বুঝতে হবে এটা আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র। আমরা এখানে দৈর্ঘ্য প্রস্থ দেখে বুঝতে পারছি যে এটা একটা আয়তক্ষেত্র, কারণ দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট। তা আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে এই সূত্র দিয়ে আমরা যে কোনো সময় এখন থেকে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে পারবো। আচ্ছা, 34 নম্বর কোশ্চেনটা ছিল যে 18টি ছাগলের দাম যদি 4টা গরুর দামের সমান হয় তাহলে 45টি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে। আচ্ছা, আমার বের করতে বলছে গরু, কতটি গরু পাওয়া যাবে, তাহলে আমরা গরু ডানে রাখবো। তা 18টি ছাগলের দাম 4টি গরুর দামের সমান, তাহলে আমি যদি লিখি 18টি ছাগল সমান সমান 4টা গরু, 4টা গরু, কারণ 18টি ছাগলের দাম 4টা গরুর দামের সমান। আমরা লিখতে পারি তাহলে 18টি ছাগল সমান 4টা গরু। আচ্ছা, আমার বলছে তাহলে 45টি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে, তাহলে একটি ছাগল সমান 4 ভাগ 18টি গরু। আচ্ছা, 45টি ছাগল সমান কয়টা গরু হবে, 45টি ছাগলের পরিবর্তে আমরা কয়টা গরু পাবো, তাহলে অতএব 45টি ছাগল সমান 4 ভাগ 18 গুণ 45। আচ্ছা, এখান থেকে আমরা যদি কাটাকাটি করি তাহলে অ্যান্সার বের হয়ে যাবে 4 45 45 গুণ 90 আর 9 গুণ 18 180 ভাগ 18, অর্থাৎ 10 বের হবে। সুতরাং 10টি ছাগল দশটি গরু পাওয়া যাবে। আমার বলছে যে 18টা ছাগল 4টা গরু, তাহলে 18টা ছাগল সমান 4টা গরু। একটা ছাগল সমান 4 ভাগ 18, একটা ছাগল সমান 4 ভাগ 18টা গরু। আর অতএব 45টা ছাগল সমান আমি কয়টা গরু পাবো 45টার পরিবর্তে, তাহলে 45টা ছাগল সমান 45 দিয়ে গুণ হবে, 4 ভাগ 18 গুণ 45। তাহলে আমি এখানে ক্যালকুলেশন করলে ইজিলি আমি 10টা পেয়ে যাচ্ছি, একদম সহজ একটা অঙ্ক। আচ্ছা, 35 নম্বরটা কোশ্চেনটা ছিল হচ্ছে যে 55 ডিগ্রি কোণের পূরক কোণের পরিমাণ কত। কোণের পূরক কোণের পরিমাণ কত? আচ্ছা, 55 ডিগ্রি কোণের পূরক কোণের পরিমাণ আমরা জানি পূরক কোণ তো 90 ডিগ্রির সমান হয়, অর্থাৎ এখানে 55 ডিগ্রি কোণের পূরক কোণ হবে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি সমান সমান 45 ডিগ্রি। কেননা এই দুটো কোণ, এই যেটা বের হবে এই দুটো কোণ, এই দুটো কোণ যোগ করে যদি আমার 90 ডিগ্রি হয় তাহলে আমরা এটা পূরক কোণ পেয়ে যাব। এজন্য আমরা 90 ডিগ্রি থেকে বাদ দেবো। এখানে যাই থাক, যদি 50 থাকে, যদি 40 থাকে, যদি 60 থাকে, যদি 30 থাকে, তাহলে আমরা সব সময়ের জন্য পূরক কোণ বের করতে গেলে আমরা 90 ডিগ্রি থেকে বাদ দেব। 90 ডিগ্রি থেকে যদি বাদ দিই আমাদের যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের পূরক কোণের মান, অর্থাৎ এখানে 45 ডিগ্রি। আসলে এখানে একটু ভুল হয়েছে হিসাবে, সেটা হচ্ছে যে 90 ডিগ্রি থেকে 55 ডিগ্রি যদি বাদ দেওয়া হয় তাহলে 35 ডিগ্রি হবে। আমরা একটু হিসাবে ভুল করছিলাম, 45 বলছিলাম, তো এটা হবে আসলে এক্সাক্ট 35 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রি থেকে 55 ডিগ্রি বাদ দিলে আমরা 35 ডিগ্রি পাই। তো আমাদের যদি পূরক কোণের মান বের করতে পারে তাহলে আমরা জাস্ট এইভাবে 90 ডিগ্রি থেকে যদি ছোট হয় তাহলে 90 ডিগ্রি থেকে সেটা বাদ দিয়ে যেটা পাবো সেটা আমাদের পূরক কোণের মান। আচ্ছা, 36 নম্বর কোশ্চেনটা ছিল হচ্ছে যে পিতা পুত্রের বয়সের অনুপাত 11:4 হলে 4 এবং পুত্রের বয়স 16 বছর হলে পিতার বয়স কত। আচ্ছা, পুত্রের বয়স 16 আর পুত্রের বয়সের অনুপাত 4, তাহলে আমরা 4 অনুপাত সমান 16, তাহলে 1 অনুপাত সমান 16 ভাগ 4 সমান 4, অর্থাৎ 1 অনুপাত মানে আমাদের বের হচ্ছে 4। আচ্ছা, তাহলে পিতা হচ্ছে 11 অনুপাত, টোটাল পিতা হচ্ছে 11 অনুপাত। তাহলে আমরা পুত্রের বয়স থেকে 1 অনুপাত সমান পাইছি 4, তাহলে টোটাল 11 অনুপাত সমান 11 গুণ 4 সমান 4 11 44 বছর। এটা হচ্ছে পিতার বয়স, একবার শর্টকাটে বের হয়েছে, এটা একদম ইজি, একটু ভাবলেই পারবা। আচ্ছা, 37 নম্বরে ছিল যে ত্রিভুজের ক্ষেত্রফল কি, তাই এটা আমি আর লিখলাম না। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা, এটা আমরা সবাই জানি, এটা একদম ইজি। আর তারপরে 38 নম্বরটা দেখবো আমরা। আচ্ছা, তারপরে পরের অঙ্কটা ছিল যে এরকম, fx = x² - 5x + 6 এবং fx = 0 হলে x = কত। আচ্ছা, তাহলে এখানে fx = x² - 5x + 6 একদম ইজি একটা অঙ্ক, আর fx = 0 দেওয়া আছে, তাহলে আমি 0 বসালাম। আমি 0টা ওই পাশে বসাই জাস্ট এক্সচেঞ্জ করে, তাহলে x² - 5x + 6 = 0।
বা এখানে মিডল টার্ম বের করব আমরা, আগে করে আসছি। তাহলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x, অর্থাৎ 3 দুগুণ 6 আর 3 আর 2 5 প্লাস 6 ইকুয়াল টু 0। বা এখান থেকে x কমন নিতে থাকতেছে x মাইনাস 3 আর মাইনাস 2 কমন নিতে থাকতেছে x মাইনাস 3 ইকুয়াল টু 0। বা তাহলে x মাইনাস 3 এবং x মাইনাস 2 ইকুয়াল টু 0 বেরোচ্ছে। অতএব এটা সমান 0, এটা সমান 0। এখান থেকে আমরা সমাধান করলে x ইকুয়াল টু 2 এবং 3 পাবো, যেটা একদম ইজি একটা অঙ্ক। এটা সমাধান এই। আচ্ছা, আমাদের তারপরে 39 নম্বর অঙ্কটা ছিল যে x স্কয়ার মাইনাস 7x প্লাস 5, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা আবারও মিডল টার্ম প্রয়োগ করব। তাহলে x স্কয়ার মাইনাস 6x মাইনাস x নেব। তাহলে এখানে 6 আছে আর এখানে 6 আর 1, 6 কে 6 আর যোগ বিয়োগ করলে 7 আছে প্লাস 6। এগুলো আমরা ছোটবেলায় করে আসছি মিডল টার্ম প্রয়োগ। তো এখান থেকে x কমন নিলে x মাইনাস 6 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 6। আচ্ছা, তাহলে যেহেতু দুইটা একই হয়ে গেছে, x মাইনাস 6 কমন নিলে আর থাকতেছে x মাইনাস 1। জাস্ট এটাই অ্যানসার, খুবই সহজ একটা ম্যাথ। আচ্ছা, 40 নম্বর অঙ্কটা ছিল হচ্ছে 7/8 ইকুয়াল টু শূন্য ফাঁকা ঘর, মানে এখানে কত হবে জিজ্ঞাসা চিহ্ন বাই 40। আচ্ছা, আমরা জানি যে এক্ষেত্রে দুই মাঝখানে সমান, অর্থাৎ 8 গুণ করে দিলে 7 গুণ 40 ইকুয়াল টু 8 গুণ জিজ্ঞাসা চিহ্ন। আমরা এইভাবে বের করতে পারি। তাহলে এখানে কত বের হবে, আমি এখানে ধরে নিলাম x, তাহলে এটা x। আচ্ছা, তাহলে 8x ইকুয়াল টু 7 শূন্য শূন্য 4 7 28 280। আচ্ছা, তাহলে অতএব x ইকুয়াল টু, এটা যদি আমি 8 দিয়ে ভাগ করে দিই, 4 7 28 শূন্য 40, তাহলে সরি 4 7 28 শূন্য, ঠিক আছে। তাহলে 8 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে 8 দিয়ে ভাগ করলে 4, সরি এটার অ্যানসারটা হবে 8 দিয়ে ভুল আছে, 8 4 8টা 3 8টা 24 আর থাকতেছে 4 40 5 8টা 40, অর্থাৎ x ইকুয়াল টু 35। ইজি, জাস্ট ভাগটা করে দিতে হবে 8 দিয়ে। এই দুটো গুণ করে এখানে 8x, তার মানে 8 দিয়ে ভাগ করে দিলে আমরা অ্যানসার পেয়ে যাচ্ছি, মোট 35 বের হচ্ছে। এটাও ইজি। তাহলে এখানে a প্লাস b ইকুয়াল টু 12 দেওয়া আছে আর a মাইনাস b ইকুয়াল টু 2 দেওয়া আছে। আমার বের করতে হবে হচ্ছে 2a এর মান। আচ্ছা, আমরা এটা যোগ করে দিলাম, তাহলে b প্লাস মাইনাসে কেটে গেল। তাহলে a আছে দুইটা, তাহলে 2a ইকুয়াল টু 12 আর 2 14। তাহলে এখান থেকে a এর মান বের হবে 7, 2 দিয়ে ভাগ করে দিলে। একইভাবে এবার আমি b এর মান বের করব। তাহলে b এর মান এখানে বসাই দিই, এইখানে দিলে তাহলে b ইকুয়াল টু থাকতেছে 12 মাইনাস a, তাই a এর সমান আমি পাচ্ছি 7। তাহলে এখানে আমি একবারে 7 লিখে দিলাম, তাহলে 12 তে 7 দিলে থাকে 5। তাহলে এরও মান পেলাম, বি এরও মান পেলাম। তাহলে একদম ইজি আমার বের হয়ে যাবে 2 গুণ a গুণ b সমান কত। তাহলে 2 গুণ a সমান 7 গুণ b সমান 5 বের হচ্ছে। তাহলে 7 গুণ 14, সরি 5 7 35 আর 35 গুণ 70, অ্যানসার বের হয়ে গেল। খুব ইজি একটা অঙ্ক, খুব ইজি একটা অঙ্ক। আচ্ছা, তারপরে 43 নম্বর কোশ্চেনটা ছিল যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপরিস্থ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। আচ্ছা, আমরা যদি একটা বৃত্ত আঁকাই, আচ্ছা এর উপরিস্থ বর্গক্ষেত্র যদি একটা আঁকাই, বিষয়টা এরকম হবে। তো বলছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তা বৃত্তের আমি কেন্দ্র ধরলাম, এটা এটা ব্যাসার্ধ ধরলাম 10 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। আচ্ছা, এর উপরিস্থ বর্গক্ষেত্র আঁকালাম, তার ক্ষেত্রফল কত। আচ্ছা, এখানে আমরা এই যে বর্গক্ষেত্রের, কিন্তু এটা বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এটা বর্গক্ষেত্রের কর্ণের অর্ধেক। অর্থাৎ আমরা যদি আরো এতদূর টানি, তাহলে পুরো বর্গক্ষেত্রের একটা কর্ণ পাবো। অর্থাৎ তখন 10 প্লাস 10, অর্থাৎ এটা বৃত্তের হবে ব্যাস আর বর্গক্ষেত্রের হবে কর্ণ। তো বর্গক্ষেত্রের কর্ণ হলে তখন 10 যোগ 10 অর্থাৎ 20 সেন্টিমিটার। আচ্ছা, আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণ সমান √2a। ঠিক আছে, আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ সমান √2a। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ সমান √2a। আচ্ছা, আর এখানে আমরা বর্গক্ষেত্রের কর্ণ পাচ্ছি কত, 10 যোগ 10, অর্থাৎ এই পর্যন্ত ছিল 10 আর এই পর্যন্ত 10, তাহলে সমান সমান 20 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এটাও কর্ণ, এটাও কর্ণ। তাহলে প্রশ্ন মতে √2a = 20 লিখতে পারি আমরা।
তাহলে এ ইকুয়াল টু 20 ভাগ √2। আচ্ছা, আমার বের করতে বলছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। আচ্ছা, এই এ যদি বর্গক্ষেত্রের এক বাহু হয়, তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কি জানি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এ স্কয়ার হবে। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, তাহলে বর্গ করে দিলে আমাদের একবারে ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে এ পাশে এ স্কয়ার অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর এ পাশে 20 ভাগ √2 স্কয়ার। আচ্ছা, 20 ভাগ √2 স্কয়ার, তাহলে 20 টা যদি আমরা স্কয়ার করি তাহলে হবে 400 উপরে, আর নিচে 2 রে যদি স্কয়ার √2 রে স্কয়ার করি তাহলে শুধুমাত্র রুট উঠে যাবে অর্থাৎ 2 থাকবে। তারপর যদি আমরা ভাগ করি তাহলে 200 বের হবে, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 200 বর্গ সেন্টিমিটার। খুব ইজি একটা অঙ্ক, জাস্ট একটু মানে এখানে আমরা কর্ণটা কিভাবে বের করছি এটুকু বুঝলে হয়ে যাবে। আচ্ছা, 44 নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা বলছে যে সুদের হার 6% থেকে কমে 4% হলে ব্যক্তির আয় 20 টাকা কমে যায়, আসল কত? আচ্ছা, এখানে 6% থেকে কমে 4% অর্থাৎ এর ভিতরে ব্যবধান হলো 2%। তো 2% ব্যবধানে তার কমে যাচ্ছে 20 টাকা। তাহলে আমরা লিখতে পারি জাস্ট 2% সমান 20 টাকা। আচ্ছা, তাহলে 1% সমান 20 ভাগ 2। আচ্ছা, তাহলে আসল অর্থাৎ 100% টাকা, কত টাকা তার আসল, তাহলে 100% টাকা সমান, এটা গুণ দিয়ে দেবো 20 গুণ 100 ভাগ 2, তাহলে 10 দুগুণ 20, আর 10 এর সাথে 100 কে গুণ করলে 1000। তাহলে আসলে 1000 টাকা। জাস্ট এখানে 2% কমে যায় তার 20 টাকা কমছে, তো 2% মানে 20 টাকা। তাহলে 1% সমান 20 ভাগ 2, আর 100% অর্থাৎ তার পুরো আসলের 100% কত, তাই 100% সমান 100 দিয়ে গুণ দিলে আমাদের বের হয়ে যাচ্ছে ফুল 1000 টাকা। 10 গুণ 20 আর গুণ 100 অর্থাৎ 1000 টাকা। 45 নম্বরের অঙ্কটা ছিল যে 1 মিটার সমান কত ইঞ্চি। তো এটা একটা মুখস্থ বিষয়, এটা আমরা জানি 1 মিটার সমান 39.37 ইঞ্চি। আর না জানলে আমাদের এটা মুখস্থ করতে হবে, কারণ এই কনভার্সনটা করে আমাদের প্রায় অনেক সময় অনেক অঙ্ক করা লাগে, জমি জায়গার অঙ্ক টঙ্ক আসলে আমাদের এটা করা লাগে। সেটা আমাদের মুখস্থ করে নিতে হবে যে 39.37 ইঞ্চি।